ফিলিস্তিনি নারীদের গর্ভের সন্তানদেরও ভয় পায় ইসরায়েল। বাবার জানাজাতে থাকছেন না মুজতবা খামিনি। 4 মাস হিমঘরে যেভাবে রাখা হয়েছিল খামেনির মরদেহ। বিশ্বকে তেল দেওয়া রাশিয়া এখন নিজেই তেল সংকটে। চীনের স্কুলে শিশুদের মতো ক্লাস করছে রোবট। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় এবার ফিলিস্তিনিদের বংশ অস্তিত্ব চিরতরে মুছে ফেলতে এক পদ্ধতিগত প্রজনন গণহত্যা বা রিপ্রোডাক্টিভ জেনোসাইড চালাচ্ছে ইসরায়েল। অবস্কর ওষুধ ছাড়া অন্তঃসত্ত্বা মায়েদের সিজারিয়ান অস্ত্রোপচার থেকে শুরু করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতালে ইনকিউবেটরে থাকা নবজাতকদের মৃত্যুর মতো শিউরে ওঠা সব চিত্র উঠে এসেছে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। পরিকল্পিতভাবে গাজার প্রসূতি ওয়ার্ড ও আইভিএফ ক্লিনিকগুলো গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনি মা ও শিশুদের ওপর চালানো হচ্ছে নারকীয় ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের এই ভয়াবহ আগ্রাসন এবং ফিলিস্তিনি মায়েদের বুক ফাটা আর্তনাদ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিলিস্তিনের গাজায় কোনো অবশ করার ওষুধ ছাড়াই অন্তঃসত্ত্বা মায়েদের সিজারিয়ান অস্ত্রোপচার করা হচ্ছে। হাসপাতালে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় লাইফ সাপোর্টে থাকা নবজাতকরা মারা যাচ্ছে এবং পরে তাদের পচাগলা দেহ উদ্ধার করা হচ্ছে। দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বংশ মুছে দিতে ইসরায়েল যে পদ্ধতিগত প্রজনন গণহত্যা চালাচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ফিলিস্তিন ফেমিনিস্ট কালেকটিভ ও আন্তর্জাতিক গণমাধ্যম নোভার মিডিয়া ও মিডল ইস্ট আইয়ের সাম্প্রতিক অনুসন্ধানে ইসরায়েলের এক নতুন অন্ধকার অধ্যায় উন্মোচিত হয়েছে। এ প্রিডেটরি স্টেট বা একটি শিকারী রাষ্ট্র শীর্ষক 188 পৃষ্ঠার প্রতিবেদনে জানা যায়, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 21,000-এরও বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে আরও 5,000-এর বেশি শিশু। ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে গাজার প্রসূতি ওয়ার্ড ও আইভিএফ ফার্টিলিটি ক্লিনিক এবং নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো গুড়িয়ে দিয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে 2 মায়ের বুকফাটা আর্তনাদ। 10 বছর চিকিৎসার পর যমজ সন্তানের মা হওয়া রানিয়া আবু আনজা 2024 সালের মার্চে বিমান হামলায় তার 2 শিশু ও স্বামীকে হারান। অন্য মা জোমানা আরাফা যমজ সন্তান প্রসবের মাত্র 2 দিনের মাথায় ইসরায়েলের ঘোষিত নিরাপদ জোনে বিমান হামলায় সন্তানদের সহ নিহত হন। আন্তর্জাতিক গণমাধ্যম নোভারা মিডিয়ার নতুন তথ্য অনুযায়ী শুধু গাজাই নয়, ইসরায়েলি গোয়েন্দারা এসকাত নামক সামরিক কৌশলের মাধ্যমে ফিলিস্তিনিদের ব্যক্তিগত ও লিঙ্গভিত্তিক তথ্য চুরি করেছে এবং তা ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে তথ্যদাতা হতে বাধ্য করছে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিস এই প্রতিবেদনকে একটি সুপরিকল্পিত ব্যবস্থার বিরুদ্ধে শক্ত অভিযোগপত্র হিসেবে বর্ণনা করেছেন, যা ফিলিস্তিনিদের বংশ, পরিবার ও অস্তিত্বকে চিরতরে নিশ্চিহ্ন করতে কাজ করছে। কবির চৌধুরী, জয়, কালবেলা। ক্ষমতা গ্রহণের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামিনিকে। এবার জানা গেল চরম নিরাপত্তাজনিত কারণে নিজের বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা এবং দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না তিনি। ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইসরায়েলের অব্যাহত প্রাণনাশের হুমকির কারণেই মুজতবা খামিনির নিরাপত্তাকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামিনি। তার জানাজায় বিশ্বের 90টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির জেরে আড়ালেই থাকছেন নতুন এই সর্বোচ্চ নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্ষমতা গ্রহণের পর থেকেই জনসমক্ষে দেখা যায়নি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামিনিকে। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে কোনো প্রকাশ্য বক্তব্য দিতেও দেখা যায়নি। এবার জানা গেছে নিরাপত্তাজনিত কারণেই তিনি তার বাবা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা ও দাফন অনুষ্ঠানেও উপস্থিত থাকছেন না। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি। ভারত টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মুজতবা খামিনিকে জনসমক্ষে আনা হচ্ছে না।
তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস মুস্তফা খামেনিকে উদ্দেশ্য করে তাকে মৃত্যুর জন্য চিহ্নিত বলে হুমকি দেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের যে কোনো হুমকির উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে। এদিকে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের 90টিরও বেশি দেশ থেকে আলেম, ধর্মীয় নেতা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর মুস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করলেও নিরাপত্তার কারণে এখনো জনসমক্ষে আসেননি। মৃত্যুর পর দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে হিমঘরে রাখা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হওয়ার পর ইসলামী শরিয়াহ মেনে কোনো ধরনের রাসায়নিক ছাড়াই বিশেষ কোল্ড স্টোরেজ পদ্ধতিতে সংরক্ষণ করা হয় তার মরদেহটি। বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হওয়ায় সেটি সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী অবস্থায় নেই বলেই ধারণা করা হচ্ছে। দীর্ঘ 4 মাসের রহস্য শেষে অবশেষে আগামী 9 জুলাই তেহরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ঐতিহাসিক জানাজা ও দাফন। প্রায় 2 কোটি মানুষের সমাগমের সম্ভাবনায় সেখানে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরির পাশাপাশি এই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো উস্কানি দিলে তার ভয়াবহ পরিণতির করা হুঁশিয়ারি দিয়েছে ইরান। এ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে হিমঘরে রাখা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। ইসলামী শরিয়া অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফন করার নিয়ম ও রাসায়নিক দিয়ে মরদেহ সংরক্ষণ নিষিদ্ধ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনো কেমিক্যাল ব্যবহার না করে সম্পূর্ণ বিশেষ শীতলীকরণ বা কোল্ড স্টোরেজ পদ্ধতিতে মরদেহটি রাখা হয়েছে, যার অনুমতি শিয়া আইনে বিশেষ পরিস্থিতিতে রয়েছে। তবে বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয় মরদেহটি সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী অবস্থায় নেই বলেই ধারণা করা হচ্ছে। এ তথ্য জানানো হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে। অবশেষে আগামী 9 জুলাই তার দাফনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তেহরান। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলা অপারেশন এপিক ফিউরিতে নিহত হওয়ার পর থেকে তার মরদেহ কিভাবে রাখা হয়েছিল তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র রহস্য। এই ঐতিহাসিক জানাজাকে কেন্দ্র করে তেহরানের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনি এবং 2020 সালে কাশেম সোলাইমানির জানাজায় হুড়োহুড়িতে বহু মানুষের মৃত্যুর ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে এবার নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে রেভলিউশনারি গার্ড বা বাসিস বাহিনী। কর্মকর্তাদের অনুমান ও খামেনির শেষ বিদায়ে 1,50,00,000 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। খামেনির উত্তরসূরি মোস্তফা খামেনির নতুন নেতৃত্বের জন্য এটি প্রথম বড় পরীক্ষা। এই সময় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের উস্কানি বা হামলা চালালে তার পরিণতি ভয়াবহ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। সারা বিশ্বকে যে রাশিয়া তেল সরবরাহ করে খোঁজ সেই পুতিনের দেশে এখন দেখা মিলেছে তীব্র জ্বালানি হাহাকার। ইউক্রেনের অব্যাহত ড্রোন হামলায় একের পর এক রুশ তেল শোধনাগার পুড়ে ছাই হওয়ায় দেশটির অন্তত 56টি অঞ্চলে এখন তেল বিক্রির ওপর চলছে কঠোর বিধিনিষেধ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তেলের জন্য মাইলের পর মাইল দীর্ঘ লাইনে অপেক্ষমান নাগরিকদের জন্য পাম্পের সামনে বসাতে হয়েছে মোবাইল টয়লেটও। শোধনাগারগুলো অচল হয়ে পেট্রোল উৎপাদন গত 2 দশকের মধ্যে সর্বনিম্নে পৌঁছানোই বাধ্য হয়ে বিদেশ থেকে তেল আমদানির মতো অভাবনীয় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রেমলিন। পশ্চিমা নিষেধাজ্ঞায় মেরামত কাজ ব্যাহত হওয়ায় এই সংকট রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিকে কতটা বিপর্যয়ের মুখে ফেলেছে তা নিয়ে বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে। বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ রাশিয়া এখন নিজের দেশেই জ্বালানির জন্য তীব্র সংকটে ভুগছে। ইউক্রেনের ড্রোন হামলায় একের পর এক রুশ তেল শোধনাগার আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। ফলে দেশটির অন্তত 56টি অঞ্চলে নজিরবিহীন রেশন বা তেল বিক্রির ওপর কঠোর সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাইলের পর মাইল গাড়ির লাইনে দাঁড়িয়ে থাকা নাগরিকদের ক্ষোভ ও ভোগান্তি সামলাতে সাইবেরিয়ার একটি শহরের মেয়রকে পাম্পের সামনে মোবাইল টয়লেট পর্যন্ত বসানোর নির্দেশ দিতে হয়েছে, এমনটাই খবর এপি নিউজের। কয়েক মাস ধরে চলা ইউক্রেনীয় বাহিনীর এই দীর্ঘপাল্লার ড্রোন অপারেশন রাশিয়ার প্রায় 1/3 তেল শোধন ক্ষমতা সম্পূর্ণ অচল করে দিয়েছে। ফলে দেশটিতে পেট্রোল উৎপাদন প্রায় 17% এবং অপরিশোধিত তেল শোধন এক ধাক্কায় 25% কমে গেছে, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে ক্রেমলিনকে এখন দেশের বাইরে থেকে তেল আমদানির মতো অভাবনীয় সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে হচ্ছে।
অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে রাশিয়ার সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে। একদিকে ফসল কাটার ভরা মৌসুমে কৃষকদের ট্রাক্টর সচল রাখার মতো তেল মিলছে না, অন্যদিকে সাইবেরিয়ার জাবায়োকালস্কি অঞ্চলে তেল সংকটে আবর্জনা পরিষ্কারের গাড়ি ও গণপরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শহরে গণপরিবহনের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে খালি পাম্পের সামনে দাঁড়িয়ে সাধারণ চালকরা ক্ষোভে ফেটে পড়েছেন। রাজধানী মস্কোর এক চালক আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, টিভিতে পুতিন সরকার সবকিছু নিয়ন্ত্রণে আছে বললেও বাস্তব চিত্র পুরোপুরি আলাদা, সর্বত্র শুধু মানুষের দীর্ঘ লাইন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে রাষ্ট্রীয় টেলিভিশনে এই সংকটের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, মোটরিস্ট বা ব্যবসায়ীদের জন্য সমস্যা তৈরি হয়েছে, এটা স্পষ্ট, তবে এই সংকট সাময়িক। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত শোধনাগারগুলোর অত্যাধুনিক বিদেশি যন্ত্রাংশ রাশিয়া সহজে জোগাড় করতে পারছে না। ফলে তীব্র জ্বালানি সংকট পুরো গ্রীষ্মকাল জুড়ে স্থায়ী হতে পারে, যা রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিকে এক বড় বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। কবির চৌধুরী, জয়, কালবেলা। পিঠে ব্যাগ আর নির্দিষ্ট ড্রেস কোড বা টাই পরে প্রতিদিন স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। তবে এরা কোনো সাধারণ মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। চীনের হাংঝৌ শহরে এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল। কোনো বিনোদন বা প্রদর্শনী নয়, বরং রোবটগুলোকে নার্সিং, চিকিৎসা সহ বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী করে তুলতেই নেওয়া হয়েছে এই যুগান্তকারী উদ্যোগ। ভর্তি পরীক্ষায় পাশ করে আসা এই যান্ত্রিক শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে নিখুঁতভাবে বাজাচ্ছে পিয়ানো, খেলছে টেবিল টেনিস ও বাস্কেটবল। এমনকি কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের দেওয়া হবে পেশাদার যোগ্যতার সার্টিফিকেটও। মানুষের মতো রোবটের এই অদ্ভুত স্কুল জীবনের বিস্তারিত থাকছে সালমান ইসলাম পলকের প্রতিবেদনে। এবার টাই ও নির্দিষ্ট ড্রেস কোড পরে প্রাতিষ্ঠানিক শিক্ষানীতি স্কুলে যাচ্ছে রোবট শিক্ষার্থীরা। চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে হাংঝৌ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের প্রথম বিশেষায়িত হিউম্যানয়েড রোবট স্কুল। এটি কোনো বিনোদনমূলক প্রদর্শনী নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটদের বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার এক যুগান্তকারী প্রয়াস। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং চীনের সরকারি বার্তা সংস্থা ইসিএনএস এই তথ্য নিশ্চিত করেছে। গত 29 জুন হাংঝৌ শহরে ইউহাং জেলায় এই স্কুলের উদ্বোধনী দিনে 16টি ভিন্ন প্রতিষ্ঠানের মোট 30টি হিউম্যানয়েড রোবট ও যান্ত্রিক কুকুর নতুন শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে। মানুষের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতোই এখানে ভর্তির আগে প্রতিটি রোবটের হার্ডওয়্যার কার্যকারিতা, অ্যালগোরিদম সামঞ্জস্য এবং যান্ত্রিক সক্ষমতার কঠোর শারীরিক ও প্রযুক্তিগত পরীক্ষা নেওয়া হয়। স্কুলটিতে মূলত 4টি বিশেষায়িত কোর্স চালু রয়েছে: কারিগরি, নার্সিং ও চিকিৎসা, শিল্পকলা এবং খেলাধুলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরিহিত রোবট শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে নিখুঁতভাবে পিয়ানো বাজাচ্ছে, টেবিল টেনিসের বলের গতিবিধি বুঝে শট নিচ্ছে এবং বাস্কেটবল খেলছে। চীনের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান নোবেল লিফট গ্রুপ এবং ঝেজিয়াং ইউনিভার্সিটি রোবোটিক্স ইনস্টিটিউট যৌথভাবে এই প্রকল্পের মূল উদ্যোক্তা। এই স্কুলটির মূল বৈশিষ্ট্য হলো এর উন্নত প্রযুক্তিগত ভিত্তি। এটি মূলত ঝেজিয়াং ইউনিভার্সিটির WJ ব্রেন বা ইনফিনিট ব্রেন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত, যা রোবটের যান্ত্রিক জড়তা দূর করে তাকে মানুষের মতো যৌক্তিক চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ ও দৃশ্যমান পরিস্থিতি বোঝার ক্ষমতা দেয়। নোবেল লিফট গ্রুপের নির্বাহী প্রেসিডেন্ট জু সাংগুই জানান, এই কোর্স শেষে কঠোর পরীক্ষা পাশ করলে প্রতিটি রোবটকে পেশাদার যোগ্যতার সার্টিফিকেট ও একটি নির্দিষ্ট ডিজিটাল আইডি দেওয়া হবে, যাতে তারা বাস্তব জীবনের জটিল পণ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা ও কলকারখানার বড় সংকট সমাধানে মানুষের প্রকৃত সহায়ক হয়ে উঠতে পারে। সালমান ইসলাম পলক, কালবেলা। দর্শক শুনছিলেন কালবেলার সারা বিশ্বের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।